আজকের ভিডিওতে আমি রেটরিক নিয়ে আলোচনা করব। তো রেটরিক হচ্ছে একটা আর্ট অফ স্পিকিং বিফোর দ্য পাবলিক ইন এ পারসুয়েসিভ ম্যানার। তো রেটরিক শব্দটা এসছে গ্রিক ওয়ার্ড রেটর থেকে, যার মানে হচ্ছে পাবলিক স্পিকার। তো আমাদের পাবলিক স্পিকার কারা রয়েছে, যেমন আমাদের নেতারা রয়েছে, বক্তৃতা দেয় বা বিভিন্ন শো হোস্ট করে যারা, তারা এই রেটরিকের ইউজ করে থাকে, যার ফলে মানুষ এদের কথা মন দিয়ে শোনে। এবং এখন প্রশ্ন হচ্ছে যে সাধারণ মানুষ কি রেটরিকের ইউজ করে না? হ্যাঁ, প্রতিনিয়তই যে যার মাতৃভাষায় রেটরিকের ইউজ করে থাকে, কিন্তু সেটা জানে না যে সেটা রেটরিকের মধ্যে পড়ছে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, আমি যদি বলি একটা কথা যে এরমভাবে, ও গিটার কিনে এখন বেশ বড়সড়ই গায়ক হয়েছে। এবার এই কথাটাকে আমি অন্যভাবে বললাম, ধরো আমি আরেকজন এটার রিপ্লাই দিল এইভাবে, হ্যাঁ গিটার কিনেও এখন নিজেকে রূপম ইসলাম মনে করছে। তো এই টোন, এটা কি হয়ে গেল, এটা সার্কাস্টিক রিপ্লাই হয়ে গেল। তো এটাই তো, এরকম ভাবে তো আমরা সাধারণ আহ, ইয়েতে রিয়েলিটিতে আমরা তো এইভাবে কথা বলেও থাকি। তো এইগুলোই হচ্ছে রেটরিক। তো এইগুলোর বিভিন্নটার বিভিন্ন রকম বৈশিষ্ট্য রয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে কোন বৈশিষ্ট্যর কোন বৈশিষ্ট্যটাকে কি বলে সেটাই জানা। এইটুকুই সিম্পল কাজ এখানে রেটরিকের মধ্যে। এইটুকু বুঝতে পারলেই যথেষ্ট। তো এই রেটরিককে কতগুলো এই বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে কতগুলো ফিগার্স অফ স্পিচে ভাগ করা হয়। যেমন পার্টস অফ স্পিচ রয়েছে, পার্টস অফ স্পিচে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, এক্সেট্রা এক্সেট্রা এইভাবে ভাগ করা হয়। যেমন একটা ওয়ার্ডকে, এই ওয়ার্ডটার এই বৈশিষ্ট্য, তাই জন্য এটাকে নাউন বলা হয়, বা এই ওয়ার্ডটার এই বৈশিষ্ট্য, তাই জন্য এটাকে ভার্ব বলা হয়। সেরকমই ফিগার্স অফ স্পিচের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, এবং সেই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সেই ফিগার্স অফ স্পিচকে কয়েকটা কিছু ভাগে ভাগ করা হয়। তো এই ফিগার্স অফ স্পিচ কি যে কোনো স্পিচকেই ফিগার্স অফ স্পিচের মধ্যে ধরা যাবে না। ফিগার শব্দটা এসছে ল্যাটিন ওয়ার্ড ফিগুরা থেকে, যার মানে হচ্ছে সামথিং রিমার্কেবল হুইচ ইজ নট প্লেন অর সিম্পল। তো ধরো কোনো প্লেন কথা বললে সেটা কিন্তু ফিগার্স অফ স্পিচের মধ্যে পড়বে না, যেটা নর্মাল নয়। যেমন আমি বললাম যে ও গিটার কিনে নিজেকে রূপম ইসলামের মতন রূপম ইসলাম ভাবছে। তো এটা কি আমি এটা সার্কেস্টিক ওয়েতে বললাম, এটা তো নর্মাল নয় কথাটা, আমি তো নেগেটিভ ওয়েতে কথাটা বললাম, কিন্তু সেন্টেন্সটা অ্যাকচুয়ালি পজিটিভ। আমার কথাটায় যে সেন্টেন্সটা নেগেটিভ হয়ে গেছে। তো সেরকমই বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ফিগার্স অফ স্পিচকে টোটাল 7টা ভাগে ভাগ করা হয় সাধারণত। তো এই 7টা ভাগ কি আছে? ফিগার্স অফ স্পিচ based on similarity, based on difference, based on association, based on imagination, based on directness, based on sound, আর হচ্ছে based on construction। তো এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফিগার্স অফ স্পিচ বেসড অন অ্যাসোসিয়েশন। তো এই প্রত্যেকটা ভাগকে আবার আলাদা আলাদা কতগুলো ভাগে ভাগ করা হয়, এবং এই ভাগগুলোর কি কি বৈশিষ্ট্য রয়েছে এবং সেগুলো উদাহরণ দিয়ে আমাদেরকে ব্যাপারটা বুঝতে হবে। তো এই হচ্ছে আমাদের মেন কাজ। তো আমি এরপরে ফার্স্টের যেটা রয়েছে ফিগার্স অফ স্পিচ বেসড অন সিমিলারিটি, সেটা নিয়ে আলোচনা করব। ফিগার্স বেসড অন সিমিলারিটির ক্ষেত্রে কি করা হয়? দুটো বস্তুর মধ্যে তুলনা করা হয়। তো এই তুলনা তো দুটো সিমিলার অবজেক্টের মধ্যে হতে পারে, আবার দুটো ডিফারেন্ট অবজেক্টের মধ্যেও হতে পারে। কিন্তু ফিগার্স বেসড অন সিমিলারিটির ক্ষেত্রে সব সময় মনে রাখতে হবে একটা ডিফারেন্ট অবজেক্টের সঙ্গে একটা ডিফারেন্ট অবজেক্টের তুলনা করা হবে। এখন যদি আমি একটা এক্সাম্পল দিই, হি ইজ অ্যাজ টল অ্যাজ মাই ব্রাদার। এখানে হি এবং মাই ব্রাদার দুটোই সেম অবজেক্ট, দুজনেই হিউম্যান বিং। ফলে এখানে যেহেতু দুটো সিমিলার অবজেক্টের সঙ্গে তুলনা করা হচ্ছে, কম্প্যারিজন করা হচ্ছে, তাই জন্য এখানে এটাকে ফিগার্স বেসড অন সিমিলারিটির মধ্যে ধরা হবে না। এখন আমি যদি বলি মাই লাভ ইজ লাইক এ রেড রোজ, এখানে মাই লাভের সঙ্গে রেড রোজের তুলনা করা হচ্ছে। এখানে মাই লাভ আর রেড রোজ দুটো ডিফারেন্ট অবজেক্টের সঙ্গে তুলনা করা হচ্ছে, ফলে এটা ফিগার্স বেসড অন সিমিলারিটির মধ্যে পড়বে। এখন এই ডিফারেন্ট অবজেক্টের সঙ্গে ডিফারেন্ট অবজেক্টের কম্পারিজন আবার দুভাবে করা যেতে পারে। একটা হচ্ছে ডাইরেক্ট কম্পারিজন, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট কম্পারিজন, বা এক্সপ্লিসিট কম্পারিজন আর ইমপ্লিসিট কম্পারিজন। এক্সপ্লিসিট কম্পারিজনের ক্ষেত্রে আমরা লাইক, অ্যাজ, সো, সাচ এই ধরনের ওয়ার্ড ইউজ করি। যেমন আমি এই উদাহরণটাই ইউজ করেছি, মাই লাভ ইজ লাইক এ রেড রোজ। এখানে লাইক ওয়ার্ডটার সাহায্যে আমি এখানে ডাইরেক্ট কম্পারিজন করছি, তাই জন্য এটাকে এক্সপ্লিসিট কম্পারিজন বলা হবে। এবার এটাকেই আমি যদি লাইকটাকে তুলে দিই এখান থেকে, এই সেন্টেন্স থেকে, তাহলে কি দাঁড়াবে? মাই লাভ ইজ এ রেড রোজ। ফলে এখানে লাইকটা অন্তর্নিহিত থেকে যাচ্ছে, কিন্তু মানেটা একই থেকে যাচ্ছে।
তাই এটা ইমপ্লিসিট কম্প্যারিজন হয়ে যাচ্ছে। তো এই এক্সপ্লিসিট কম্প্যারিজনকেই বলা হয় হচ্ছে সিমিলি, আর ইমপ্লিসিট কম্প্যারিজনকেই বলা হয় মেটাফোর। সিমিলি এবং মেটাফোরের মধ্যে বিশাল কিছু পার্থক্য নেই। সিমিলির ক্ষেত্রে শুধুমাত্র লাইক, অ্যাজ, সো, সাচ এই ধরনের ওয়ার্ড ইউজ করা হয়, মেটাফোরের ক্ষেত্রে ইউজ করা হয় না। তাই জন্য মেটাফোরকে অনেক সময় বলা হয় মেটাফোর ইজ অ্যান ইমপ্লাইড সিমিলি। তো এখানে সিমিলি বুঝতে তোমাদের বেশি কিছু অসুবিধা হবে না, একটু দেখলেই, উদাহরণগুলো দেখলেই বুঝতে পারবে। অসুবিধা হবে মেটাফোরটা বুঝতে, কারণ মেটাফোরের ক্ষেত্রে কম্প্যারিজনটা অন্তর্নিহিত থাকে। ফলে আমি স্ক্রিনে দেখতে পাচ্ছ কিছু এক্সাম্পল দিয়েছি, সেখান থেকে এক্সাম্পলগুলো দেখতে পারো, অথবা বই থেকে তোমরা দেখে নিতে পারো, অনেক এক্সাম্পল পেয়ে যাবে, দেখলে সেটাও বুঝতে কোনো অসুবিধা হবে না। মেন জিনিস হচ্ছে দুটো ডিফারেন্ট অবজেক্টের সঙ্গে তুলনা করা হবে। এটা এক্সপ্লিসিট হতে পারে, ইমপ্লিসিট হতে পারে, ডিপেন্ড করছে কিভাবে কম্প্যারিজন করা হলো। তো এইবার কোশ্চেনে যখন অ্যান্সার লিখতে হয় কিভাবে লিখতে হয়, যদি বলি মাই লাভ ইজ লাইক এ রেড রোজ, সেক্ষেত্রে এখানে সিমিলি ইউজ করা হয়েছে, তাই না বলতে হবে দেয়ার ইজ সিমিলি in the above line because my love and red rose two different things are compared in a explicit way। একদম এইভাবে বলতে হবে। আবার সেম ভাবেই মেটাফোরের ক্ষেত্রেও বলতে হবে মাই লাভ ইজ এ রেড রোজের ক্ষেত্রে বলতে হবে দেয়ার ইজ মেটাফোর ইন দ্য অ্যাবভ লাইন বিকজ মাই লাভ অ্যান্ড রেড রোজ টু ডিফারেন্ট থিংস আর কম্পেয়ার্ড ইন এ ইমপ্লিসিট ওয়ে। ওই ক্ষেত্রে ছিল এক্সপ্লিসিট হয়ে, এই ক্ষেত্রে ইমপ্লিসিট হয়ে। তো এই হচ্ছে মোটামুটি হবে ফিগার্স বেসড অন সিমিলারিটি। এছাড়া এখানে রয়েছে অ্যালিগরি, প্যারাবেল, ফেবেল, তো সেগুলো বেশি ইম্পর্টেন্ট নয়। যদি তাও কারোর জানার ইচ্ছা থাকে তোমরা বই থেকে জেনে নিতে পারো, সেগুলো সেভাবে আসে না কোশ্চেন, তাই আমি সেগুলো নিয়ে আলোচনা করছি না। তো আমি এর পরের পার্টটা চলে যাব, ফিগার্স অফ স্পিচ বেসড অন ডিফারেন্স। ফিগার্স বেসড অন ডিফারেন্সে আমি ফার্স্টে আলোচনা করব এপিগ্রাম আর হচ্ছে অক্সিমোরন নিয়ে। এপিগ্রামে কি হয়, একটা কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট থাকে, যেটা ফার্স্টে দেখে মনে হয়, ফার্স্টে দেখে অবাক লাগে, মনে হয় এটা কি করে সম্ভব, কিন্তু তারপরে সেটাকে ভালো করে পড়লে বোঝা যায় যে হ্যাঁ এটা সম্ভব। তো যদি আমি একটা এক্সাম্পল দিই, ফেইলিয়ার্স আর দ্য পিলার্স অফ সাকসেস। তো এখানে ফেইলিয়ার আর সাকসেস দুটো অপোজিট ওয়ার্ড রয়েছে, সেন্টেন্সটা কন্ট্রাডিক্টরি, বলছে যে ফেইলিয়ার সাকসেসের কারণ, কি করে কারণ হতে পারে ফেইলিয়ার সাকসেসের। তো ফার্স্টে অবাক লাগছে, কিন্তু যদি ভালো করে আমরা এটাকে অ্যানালাইজ করি তাহলে বুঝতে পারবো যে ফেইলিয়ারের মাধ্যমে আমরা অনেক কিছু শিখি, এবং সেই জিনিসগুলো শিখেই আমরা একটা সময় সাকসেসফুল হই। তো এই হচ্ছে এপিগ্রামের মেন ক্যারেক্টারিস্টিক্স। ফার্স্টেই একটা কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট থাকবে, দেখে অবাক লাগবে, ফার্স্টে মনে হবে যে এটা কি করে সম্ভব, কিন্তু তার ভেতরে একটা ডিপার মিনিং থাকবে। অনেক কিছু কিছু ক্ষেত্রে দুটো পাশাপাশি দুটো অপোজিট ওয়ার্ড থাকে এখানে, যেমন ফেইলিয়ার আর সাকসেস আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে থাকবে না। যেমন আরেকটা উদাহরণ দিচ্ছি, কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ। তো এখানে কোনো অপোজিট ওয়ার্ড নেই, কিন্তু এখানে বলছে কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ, মৃত্যুর আগে কি করে মৃত্যু হতে পারে। এখানে ডাই মেনি টাইমস বলতে আক্ষরিক অর্থে মৃত্যুটাকে বলা হয়নি, এখানে বলা হচ্ছে যে নৈতিক মৃত্যুর কথা বলা হয়েছে। তো প্রত্যেকটা এপিগ্রামের ক্ষেত্রে এরকম কন্ট্রাডিক্টরি একটা স্টেটমেন্ট থাকবে এবং তার ভেতরে একটা ডিপার মিনিং থাকবে। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ দ্য ম্যান। তো এখানে মনে হতে পারে যে ফার্স্টে দেখে তো এটা কন্ট্রাডিক্টরি স্টেটমেন্টই মনে হচ্ছে, কি করে একটা চাইল্ড কি করে মানুষের বাবা হতে পারে। তো এখানে একটা ডিপার মিনিং রয়েছে, কি রয়েছে যে এই চাইল্ডটাই একটা সময় ভবিষ্যতে গিয়ে বাবা হবে, এবং তার যে এখনকার ক্যারেক্টারিস্টিক সেটা দেখেই বোঝা যাবে যে সেই পরবর্তীকালে কিরকম বাবা হতে চলেছে। তো এইরকম কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট থাকবে এপিগ্রামের ক্ষেত্রে, এবং ডিপার মিনিং থাকবে। তো এটাকেই কিভাবে লিখতে হয়, এইভাবে লিখতে পারো তোমরা, দেয়ার ইজ এপিগ্রাম ইন দ্য অ্যাবভ লাইন। তোমরা লাইনটার নাম্বার মেনশন করবে, ফার্স্ট লাইন বা সেকেন্ড লাইন বা থার্ড লাইন, তারপর ড্যাশ দেবে, একটা কোটেশনের মধ্যে লাইনটা লিখবে, তারপর ফুল স্টপ, তারপর লিখবে ইট ইজ অ্যান অ্যাপারেন্টলি কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট হুইচ সিমস টু বি অ্যাবসার্ড অ্যাট ফার্স্ট সাইট, বাট বিইং ক্লোজলি এক্সামিন্ড অর অ্যানালাইজড রিভিলস এ ডিপার মিনিং আন্ডারনিথ। তো এই ডিপার মিনিংটা এরপরে তোমরা এক্সপ্লেন করতে পারো, এক্সপ্লেন করলে খুবই ভালো। আর যদি না করতে পারো, যদি মনে করো যে তুমি পারবে না লিখতে, বুঝতে পারছো না কি লিখতে হবে, তাহলে এই অবধি লিখেই ছেড়ে দিতে পারো। তো এই হচ্ছে এপিগ্রাম। আর অক্সিমোরন কি, অক্সিমোরন হচ্ছে এপিগ্রামের মতনই সেম জিনিস, কিন্তু এপিগ্রামে দুটো ফ্রেজ আলাদা আলাদা থাকে,
আর অক্সিমোরনের ক্ষেত্রে দুটো ওয়ার্ড পাশাপাশি থাকবে। একটা এক্সাম্পল দিচ্ছি, অ্যান্ড অল ইটস একিং জয়েস আর নো মোর। এখানে একিং জয়েস দুটো পাশাপাশি ওয়ার্ড আছে, একিং আর জয়েস দুটো অপোজিট ওয়ার্ড। তো এবার একিং হচ্ছে ব্যথা বা বেদনা, একিং, আর জয় হচ্ছে আনন্দ। দুটো বিপরীত ওয়ার্ড, বিপরীত শব্দ কি করে একসাথে থাকতে পারে? তো এরকম অক্সিমোরনের ক্ষেত্রে এপিগ্রামের মতনই কিন্তু দুটো পাশাপাশি ওয়ার্ড থাকবে। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দে হ্যাভ এ প্লেন্টিফুল ল্যাক অফ হুইট। প্লেন্টিফুল আর ল্যাক দুটো ওয়ার্ড, অপোজিট ওয়ার্ড, প্লেন্টিফুল আর ল্যাক পাশাপাশি আছে, তো সেক্ষেত্রেই এটাকে অক্সিমোরন বলা হবে। তো সেরকমভাবে এপিগ্রামের মতন করেই লিখতে হবে অক্সিমোরনের ক্ষেত্রেও। তো অক্সিমোরন যেহেতু ওয়ার্ড দুটো পাশাপাশি থাকে, অক্সিমোরন বার করা অনেক সোজা, এবং কিছু এক্সাম্পল দেখলেই তোমরা বুঝতে পারবে এপিগ্রামের ক্ষেত্রে ডিপার মিনিংটা অনেক ভাইটাল। তো এই হচ্ছে এপিগ্রাম আর অক্সিমোরন। এরপরে আমি বলবো ক্লাইম্যাক্স নিয়ে। তো ক্লাইম্যাক্স হচ্ছে সিরিজ অফ ওয়ার্ড বা ফ্রেজ বা আইডিয়া যেটা কম গুরুত্ব থেকে বেশি গুরুত্ব পর্যন্ত সাজানো থাকবে, নিচের থেকে উপরে উঠবে, অ্যাসেন্ডিং অর্ডার অফ ইম্পর্টেন্স থাকবে। কেমন? আসলাম, দেখলাম, জয় করলাম, মানে আসলাম, দেখলাম, জয় করলাম, কম গুরুত্ব থেকে বেশি গুরুত্বের দিকে আস্তে আস্তে উপরে উঠবে। তো সেরকম একটা ইংলিশের এক্সাম্পল দিলে, এ হার্ট টু রিজলভ, এ হেড টু কন্ট্রাইভ অ্যান্ড এ হ্যান্ড টু এক্সিকিউট। তো কি হচ্ছে, ফার্স্টে কোনো কিছু করার জন্য একটা দৃঢ় সংকল্প থাকবে, তারপর সেটা করার জন্য একটা প্ল্যান থাকবে, এবং আলটিমেটলি সেই প্ল্যানটাকে এক্সিকিউট করা হবে। পরপর সাজানো, এ হার্ট টু রিজলভ, এ হেড টু কন্ট্রাইভ অ্যান্ড এ হ্যান্ড টু এক্সিকিউট। তো এরকম অ্যাসেন্ডিং অর্ডার অফ ইম্পর্টেন্সে একটা কিছু সিরিজ অফ ওয়ার্ডস বা ফ্রেজেস বা আইডিয়া সাজানো থাকলে সেটাকেই বলা হবে ক্লাইম্যাক্স। এটাকেই যখন আইডেন্টিফিকেশন দেবে ফিগার্স অফ স্পিচে, তখন লিখতে হবে দেয়ার ইজ ক্লাইম্যাক্স ইন দ্য অ্যাবভ লাইন। লাইনটা মেনশন করবে যে এই লাইনে, অ্যাজ হেয়ার দ্য আইডিয়াস আর অ্যারেঞ্জড ইন অ্যান অ্যাসেন্ডিং অর্ডার অফ ইম্পর্টেন্স। এটা লিখলেই যথেষ্ট। তো এইভাবেই লিখতে হয়। তো ক্লাইম্যাক্স অনেক সময় এসে থাকে। এই হচ্ছে ক্লাইম্যাক্সের বৈশিষ্ট্য। এরপরে যেটা রয়েছে হচ্ছে অ্যান্টি ক্লাইম্যাক্স। অ্যান্টি ক্লাইম্যাক্স ঠিক উল্টোটা, কিন্তু একটু আলাদা এর থেকে। ক্লাইম্যাক্সে যেমন অ্যাসেন্ডিং অর্ডার হচ্ছে, নিচের থেকে উপরে উঠছে, সেরকম অ্যান্টি ক্লাইম্যাক্সে উপর থেকে নিচে নামবে, কিন্তু ক্লাইম্যাক্সে আস্তে আস্তে উপরে উঠছে, অ্যান্টি ক্লাইম্যাক্সে সাডেন ফল হবে, হঠাৎ করে নিচে নেমে যাবে। কিরকম? নো লাউডার shrieks to pitying heaven are cast when husbands or when lapdogs breathe their last. তো এখানে হাজবেন্ডের মৃত্যুর কথা বলা হচ্ছে, এবং সেই পর্যন্ত জিনিসটা সিরিয়াস ছিল, কিন্তু হঠাৎ করে ল্যাপডগের মৃত্যুর কথা বলা হচ্ছে তার সঙ্গে। ফলে হঠাৎ করে একটা হাস্যকর স্টেটমেন্ট, একটা হাস্যকর হয়ে যাচ্ছে, হঠাৎ করে একটা সাডেন ফল হয়ে যাচ্ছে, একটা সিরিয়াস সাবজেক্টের থেকে হঠাৎ করে একটা হাস্যকর সাবজেক্টের সাডেন ফল হয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে অ্যান্টি ক্লাইম্যাক্সের মেন বৈশিষ্ট্য। আবার এই অ্যান্টি ক্লাইম্যাক্সে আবার অনেক সময় ব্যাথস বলা হয়ে থাকে। এই হচ্ছে অ্যান্টি ক্লাইম্যাক্সের বৈশিষ্ট্য। কিন্তু অ্যান্টি ক্লাইম্যাক্স তোমাদের যদি না দেখতে চাও কোনো অসুবিধা নেই, কারণ আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে অ্যান্টি ক্লাইম্যাক্স সেভাবে আসতে দেখা যায় না। ক্লাইম্যাক্স আছে, ক্লাইম্যাক্সটা তোমরা দেখবে, এক্সাম্পল দেখলে বুঝতে পারবে, একদম ইজি, বেশি কিছু বোঝার নেই। ক্লাইম্যাক্সে সিরিজ অফ ওয়ার্ড থাকবে, অ্যাসেন্ডিং অর্ডার অফ ইম্পর্টেন্স থাকবে। এই হচ্ছে মেন বৈশিষ্ট্য ক্লাইম্যাক্সের। তো এরপরে যেটা যাবে সেটা হচ্ছে ফিগার্স অফ স্পিচের বা রেটরিকের সবচেয়ে ভাইটাল পার্ট, সেটা হচ্ছে ফিগার্স বেসড অন অ্যাসোসিয়েশন। ফিগার্স বেসড অন অ্যাসোসিয়েশনের সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো পার্ট হচ্ছে মেটোনিমি আর সিনেকডকি। তো এই দুটোই খুবই ক্লোজ, একই ধরনের, সামান্য একটা স্মল লাইন অফ ডিফারেন্স রয়েছে, সেটাকেই বুঝতে হবে এখান থেকে। সেটা বুঝতে পারলেই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে কি হয়, একটা ওয়ার্ডের সাবস্টিটিউট ওয়ার্ড হিসাবে আরেকটা ওয়ার্ড ইউজ হয়, এবং এই যে দুটো ওয়ার্ড, একটা ওয়ার্ডের সাবস্টিটিউট ওয়ার্ড হিসেবে একটা ওয়ার্ড ইউজ হচ্ছে, এই দুটো ওয়ার্ডকে যদি সেপারেট করা যায় তাহলে সেটাকে বলে মেটোনিমি, আর যদি সেপারেট না করা যায় তাহলে সেটাকে বলে সিনেকডকি। এই যে সেপারেট করা যায় আর না করা যায় না, এই জিনিসটাকে কোন ক্ষেত্রে করা যাচ্ছে আর কোন ক্ষেত্রে করা যাচ্ছে না সেটা বুঝতে পারলেই এখানে মেটোনিমি আর সিনেকডকিটা ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল দিই, ব্যাপারটা বুঝতে পারবে তাহলে। দ্য ফ্যাক্টরি নিডস 5 হ্যান্ডস মোর। তো এখানে ফ্যাক্টরি নিডস 5 হ্যান্ডস মোর। 5 হ্যান্ডস বলতে কি বলা হয়েছে, ওয়ার্কম্যানের জায়গায় এখানে হ্যান্ড ইউজ করা হয়েছে, শ্রমিকের জায়গায় হাতের কথা বলা হয়েছে। তো এখানে শ্রমিক এবং হাত, এই দুটো ওয়ার্ডকে কি আলাদা করা যাচ্ছে?
ফ্যাক্টরিতে কারা কাজ করে, শ্রমিকরা কাজ করে, এবং শ্রমিকের হাতের কথাই এখানে মেনশন করা হবে। ফলে এই দুটো ওয়ার্ডকে, হাতটা শ্রমিকেরই একটা পার্ট, ফলে এই দুটোকে আলাদা করা যাচ্ছে না। তাই জন্য যখনই আলাদা করা যাবে না তখনই বলেছি সিনেকডকি হবে, তাই জন্য এখানে এটা সিনেকডকি। এরপরে আমি একটা মেটোনিমির উদাহরণ দিই। ও ফর এ বিকার ফুল অফ ওয়ার্ম সাউথ। এখানে সাউথটা ওয়াইনের সাবস্টিটিউট ওয়ার্ড হিসেবে ইউজ হয়েছে। এখানে সাউথ বলতে বোঝানো হয়েছে ওয়াইন প্রডিউসড ইন সাউথ, সামহার ইন সাউদার্ন পার্ট। তো এখানে সাউথে কোথাও একটা ওয়াইনটা প্রডিউস করা হয়েছে, সেটার জায়গায়, ওই ওয়াইনের জায়গায় সাউথটা বলা হয়েছে, মেনশন করা হয়েছে। তো কিন্তু এবার সাউথ এবং ওয়াইন এই দুটো ওয়ার্ডকে কিন্তু সেপারেট করা যায়। সাউথ একটা জায়গা, ওয়াইন একটা বস্তু, এবং এই দুটো সম্পূর্ণ আলাদা ওয়ার্ড, এই দুটোকে সেপারেট করা যাচ্ছে। তাই জন্য আমি বলেইছি যখন দুটো ওয়ার্ডকে সেপারেট করা যাবে তখন দুটো সেটাকে মেটোনিমি বলা হবে। আরেকটা যদি আমি সিনেকডকের উদাহরণ দিই, লেট নট অ্যাম্বিশন মক দেয়ার ইউজফুল টয়েল। এখানে অ্যাম্বিশন বলতে কি বলা হয়েছে, অ্যাম্বিশন কাদের থাকে, অ্যাম্বিশাস পিপলের থাকে। তো এখানে অ্যাম্বিশাস পিপলের জায়গায় অ্যাম্বিশনটাকে সাবস্টিটিউট ওয়ার্ড হিসেবে ইউজ করা হয়েছে। তো অ্যাম্বিশন কাদের থাকে, অ্যাম্বিশাস পিপলের থাকে। ফলে অ্যাম্বিশন অ্যান্ড অ্যাম্বিশাস পিপল দুটোকে আলাদা করা যায় না, দুটো একই বলা যেতে পারে। কারণ অ্যাম্বিশাস পিপলেরই অ্যাম্বিশন থাকে, তাই জন্য এটাকে সিনেকডকি বলা হচ্ছে। তো এই যে দুটো ওয়ার্ডকে সেপারেট করা যাচ্ছে কি যাচ্ছে না, এইটা বোঝাই হচ্ছে এখানে ইম্পর্টেন্ট কাজ। কিভাবে বুঝতে পারবে, এক্সাম্পল দেখতে হবে বই থেকে এক্সাম্পল দেখো, এবং এটাই মাথায় রাখো সবসময় যে সাবস্টিটিউট করা হচ্ছে, কোন ওয়ার্ডের জায়গায় কোন ওয়ার্ডটা সাবস্টিটিউট করা হচ্ছে, এবং সেই ওয়ার্ড দুটোকে সেপারেট করা যাচ্ছে কি যাচ্ছে না এইটা দেখো এক্সাম্পলগুলোর মধ্যে, তাহলে দেখবে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। এরপরে বইয়ের মধ্যে দেখবে আরো কতগুলো ভাগ রয়েছে, যেমন মেটোনিমির ক্ষেত্রে থাকবে সিম্বল ফর দ্য থিং সিম্বলাইজড, তারপরে হচ্ছে থাকবে কন্টেইনার ফর দ্য থিং কন্টেইনড, তারপরে হচ্ছে তোমার প্লেস ফর ইটস প্রোডাকশন, এই ধরনের বিভিন্ন জিনিস থাকবে, সেগুলো আর কিছুই না। এবং সিনেকডকির ক্ষেত্রে থাকবে দেখবে পার্ট ফর দ্য হোল, হোল ফর দ্য পার্ট, অ্যাবস্ট্রাক্ট ফর দ্য কংক্রিট, কংক্রিট ফর দ্য এক্সট্রাক্ট, এক্সেট্রা এক্সেট্রা। এগুলো আর কিছু না, এগুলো হচ্ছে ওই ওয়ার্ড দুটো, যেই ওয়ার্ডটার জায়গায় যে ওয়ার্ডটা সাবস্টিটিউট করা হচ্ছে সেই ওয়ার্ড দুটোর মধ্যে সম্পর্ক কিরকম। যেমন এখানে ফ্যাক্টরি নিডস 5 হ্যান্ডস মোর, হ্যান্ড এবং ওয়ার্কম্যানের মধ্যে সম্পর্ক কি, ওয়ার্কম্যানের একটা পার্ট, মানে শ্রমিকের হাত তো একটা শ্রমিকের পার্ট, তাই জন্য এখানে বলা হবে ইট ইজ এ কেস অফ পার্ট ফর দ্য হোল। জাস্ট এই যে সম্পর্কটা কি সেটাই হচ্ছে বলার বিষয় এখানে। আবার মেটোনিমির ক্ষেত্রে যেমন ও ফর এ বিকার ফুল অফ ওয়ান সাউথ, তো সাউথটা কি, সাউথে ওয়াইন প্রডিউস হচ্ছে, তাই জন্য এখানে বলা হবে থিংস প্লেস ফর ইটস প্রোডাকশন, ইট ইস এ কেস অফ থিংস প্লেস ফর ইটস প্রোডাকশন, মানে ওয়াইনের প্রোডাকশনের প্লেসটা, তো সেটাই এখানে বলা হবে। তো এই হচ্ছে ব্যাপার, ওইখানে দেখলেই বুঝতে পারবে ওগুলো। যখন আইডেন্টিফিকেশনে লিখতে হবে তখন এইভাবেই লিখতে হবে, দেয়ার ইজ মেটোনিমি ইন দ্য ড্যাশ লাইন অ্যাজ হেয়ার ওয়াইন ইজ সাবস্টিটিউটেড বাই সাউথ, হেন্স ইট ইজ এ কেস অফ থিংস প্লেস ফর ইটস প্রোডাকশন, বা দ্য ফ্যাক্টরি নিডস 5 হ্যান্ডস, সেক্ষেত্রে বলতে হবে দেয়ার ইজ সিনেকডকি ইন দ্য ড্যাশ লাইন অ্যাজ হেয়ার ওয়ার্কম্যান ইজ সাবস্টিটিউটেড বাই হ্যান্ডস, হেন্স ইট ইজ এ কেস অফ পার্ট ফর দ্য হোল। তো এই ফার্স্টে তোমাকে কোনটার জায়গায় কোনটা সাবস্টিটিউট হলো সেটা বলতে হবে, এবং সেটার মধ্যে সেই ওয়ার্ড দুটোর মধ্যে সম্পর্ক কি সেটা মেনশন করতে হবে। এটা করলেই হচ্ছে তোমার আইডেন্টিফিকেশন কমপ্লিট। আর বেশি কিছু বলার দরকার নেই, আরো অনেক কিছু ডিটেইলে বলা যেতে পারে, তো আমি বলবো এরকম সিম্পল ওয়ার্ডেই বলতে, তাতে তোমাদের মনে রাখতেও সুবিধা হবে এবং পরীক্ষার হলে গিয়ে গুলিয়ে যাবে না। তো এই হচ্ছে মিটোনিমিয়া সিনেকডকি। এই সাবস্টিটিউশনের ব্যাপারটা মাথায় রাখতে হবে, কোন ওয়ার্ডের জায়গায় কোন ওয়ার্ডটা সাবস্টিটিউট হচ্ছে, এবং তার সেটাকে সেপারেট করা যাচ্ছে কি করা যাচ্ছে না, তাহলেই বুঝতে পারবে এটা মেটোনিমি না সিনেকডকি। যেহেতু মেটোনিমির ক্ষেত্রে সেপারেট থাকে দুটো ওয়ার্ড, একটা ওয়ার্ডের একটা ওয়ার্ডের সঙ্গে সম্পর্ক থাকে না বেশি, কাছাকাছি ওয়ার্ড নয়, তাই জন্য মেটোনিমিটা একটু কঠিন হয়ে যায়। সিনেকডকিটা যেহেতু একটা ওয়ার্ড আর একটা ওয়ার্ডের সঙ্গে সম্পর্কযুক্ত, তাই জন্য সিনেকডকি বুঝতে সুবিধা হয়। তবে পরীক্ষা হলে সিনেকডকিটাই বেশি আসে, মেটোনিমিও আসে, তবে সিনেকডকিটা পরিমাণে বেশি আসে। তো এই দুটো ভালো করে দেখবে। এই জায়গাতে এই ফিগার্স বেসড অন অ্যাসোসিয়েশন বা রেটোরিকের মধ্যে এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট জায়গা, কারণ এই সিনেকডকি মেটোনিমি আসবেই পরীক্ষায়। আর এরপরে যেটা রয়েছে ট্রান্সপার্ট এপিথেট আর হচ্ছে অ্যালিউশন এখান থেকে। তো এখানে ট্রান্সপার্ট এপিথেট বা হাইপেলের জিনিসটা একদমই সোজা, নাম থেকে বোঝা যাচ্ছে ট্রান্সপার্ট এপিথেট মানে হচ্ছে ট্রান্সফার অফ এপিথেট ফ্রম ইটস প্রপার সাবজেক্ট টু আদার। তো এপিথেট জিনিসটা কি, এপিথেট ইজ নাথিং বাট এ স্পেশাল কাইন্ড অফ অ্যাডজেক্টিভ, ঠিক আছে।
তো এক্সাম্পল দিলেই বোঝা যাবে, হি স্পেন্ট এ স্লিপলেস নাইট। তো এখানে বলা হচ্ছে স্লিপলেস নাইট, নাইট কি কোনো স্লিপলেস হয়? এখানে হি হচ্ছে স্লিপলেস, হি স্লিপলেস, কিন্তু স্লিপলেস ওয়ার্ডটা নাইটের সঙ্গে ইউজ হলো, যে এই যে এপিথেটে ট্রান্সফার হলো। আরেকটা উদাহরণ দিচ্ছি, আই স্পেন্ট এ অ্যাংশাস মর্নিং। মর্নিং অ্যাংশাস হয়, অ্যাংশাস আমি, কিন্তু বলা হচ্ছে অ্যাংশাস মর্নিং। এই যে ট্রান্সফার হচ্ছে এপিথেটের, অ্যাংশাস আমার থেকে মর্নিং এ ট্রান্সফার হচ্ছে, এটাই হচ্ছে ট্রান্সফার এপিথেটের উদাহরণ। তো এটাকে কিভাবে লিখতে হয়? হি স্পেন্ট এ স্লিপলেস নাইটের ক্ষেত্রে বলতে হবে, দেয়ার ইজ ট্রান্সফার্ড এপিথেট ইন স্লিপলেস নাইট, ফর দ্য ওয়ার্ড স্লিপলেস হ্যাজ বিন ট্রান্সফার্ড ফ্রম হি টু নাইট। ব্যাস, এটা বললেই যথেষ্ট। এই হচ্ছে ট্রান্সফার এপিথেট। আরো এক্সাম্পল দেখো বইতে, বুঝতে একদম পরিষ্কার হয়ে যাবে, বুঝতে পারবে। একদমই সোজা বিষয়, কোনো কঠিন বিষয় নয়। এরপরে যেটা রয়েছে হচ্ছে অ্যালিউশন। অ্যালিউশনের ক্ষেত্রে যেটা বলবো, অ্যালিউশনটা তোমার এক্সট্রা নলেজ থাকতে হবে, অথবা তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। এই দুটোর মধ্যে আর প্রচুর প্র্যাকটিস করেও তার মধ্যে যদি কমন আসে তবেই পারবে। কারণ অ্যালিউশন হচ্ছে, অ্যালিউশনের মধ্যে হিস্টোরিক্যাল বা মাইথোলজিক্যাল ইভেন্ট বা ক্যারেক্টারের মেনশন থাকে। এবার সেইটার সম্বন্ধে তোমার যদি না জানা থাকে, তুমি সেটা ধরতে পারবে না অ্যালিউশনটা। ফলে সেই সময় ওখানে কি বলতে হয়, এখানে অ্যালিউশন ব্যবহার করা হয়েছে, এবং সেই কোন হিস্টোরিক্যাল ইভেন্ট বা মাইথোলজিক্যাল ইভেন্ট বা ক্যারেক্টারের মেনশন করা হয়েছে সেটা বলতে হবে, যে এখানে এই হিস্টোরিক্যাল ইভেন্ট বা মাইথোলজিক্যাল ইভেন্টের মেনশন করা হয়েছে। তো এক্সাম্পল দেখো, দেখলেই বুঝতে পারবে। অ্যালিউশনের ক্ষেত্রে কোনো পোয়েম বা ড্রামায় একটা অন্য কোনো হিস্টোরিক্যাল ইভেন্ট বা মাইথোলজিক্যাল ইভেন্ট বা ক্যারেক্টার মেনশন করা থাকে, এবং সেটা থাকলে সেটাকে অ্যালিউশন বলা হয়। তো এই হচ্ছে অ্যালিউশন। অ্যালিউশনটা একটু কঠিন, কারণ এটার জন্য এক্সট্রা নলেজ লাগে। তো এরপরে আছে যেটা হচ্ছে ফিগার্স বেসড অন ইমাজিনেশন। তো সেখানে চলে যাব। ফিগার্স বেসড অন ইমাজিনেশনে ফার্স্টে পার্সনিফিকেশন, অ্যাপোস্ট্রফি আর প্যাথেটিক ফ্যালাসি নিয়ে আলোচনা করব, কারণ তিনটেই খুবই ক্লোজ। তিনটেতেই মেন জিনিস হচ্ছে ইনঅ্যানিমেট অবজেক্ট অথবা অ্যাবস্ট্রাক্ট আইডিয়ার ওপর লিভিং বিইংসের অ্যাট্রিবিউট আরোপ করা হবে। কেমন? এক্সাম্পল দিচ্ছি, ভেনিস দ্য এল্ডেস্ট চাইল্ড অফ লিবার্টি, দ্য সান ব্লেসড দ্য ভিক্টর। তো এখানে ভেনিস দ্য এল্ডেস্ট চাইল্ড অফ লিবার্টি, দ্য এল্ডেস্ট চাইল্ড কার হয়? লিভিং বিংস। তো লিভিং বিংস এর অ্যাট্রিবিউট এখানে দেওয়া হচ্ছে ভেনিস, এই ইনঅ্যানিমেট অবজেক্টটাকে, মানে জড় বস্তুটাকে। সেরকমই এই পার্সনিফিকেশন, প্যাথেটিক ফ্যালাসি এবং অ্যাপোস্ট্রফি তিনটেতেই এই একই জিনিস হয়। তো তিনটের মধ্যে ফারাক কি আছে? ফার্স্টে পার্সনিফিকেশনে সাবজেক্টটা থাকে হচ্ছে ইনঅ্যানিমেট অবজেক্ট অথবা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। আর এই ইনঅ্যানিমেট অবজেক্ট বা অ্যাবস্ট্রাক্ট আইডিয়াটাকে কি করা হয়? পার্সনিফাই করা হয় লিভিং বিংসের অ্যাট্রিবিউট দিয়ে। এক্সাম্পল দিচ্ছি, এথেন্স ওয়াজ দ্য আই অফ গ্রিস। তো এখানে কি বলা হচ্ছে? এথেন্স ওয়াজ দ্য আই অফ গ্রিস। তো এখানে ওয়াজ দ্য আই, এটা হচ্ছে একটা লিভিং বিংস এর অ্যাট্রিবিউট। আই কার থাকে? লিভিং বিংস এর। তো সেই জন্য এখানে এটা পার্সনিফাই করা হচ্ছে, অ্যাথেন্সকে পার্সনিফাই করা হচ্ছে, তাই জন্য এখানে এটা পার্সনিফিকেশন হচ্ছে। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ডেথ লেজ হিজ আইসি হ্যান্ডস অন কিংস। এখানে ডেথ একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, এখানে ডেথটাকেও পার্সনিফাই করা হচ্ছে কি দিয়ে? লেজ হিজ আইসি হ্যান্ডস, লেজ এই ওয়ার্ডটা দিয়ে পার্সনিফাই করা হচ্ছে। তো এখানে কি বলতে হবে? দেয়ার ইজ পার্সনিফিকেশন ইন দ্য অ্যাবভ লাইন অ্যাজ হেয়ার অ্যান অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, ডেথ ইজ ইনভেস্টেড উইথ দ্য অ্যাট্রিবিউট অফ এ লিভিং বিইং। এটা বলতে হবে, এটা বললেই যথেষ্ট। তো এই হচ্ছে পার্সনিফিকেশনে মাথায় রাখবে ইনঅ্যানিমেট অবজেক্ট থাকবে অথবা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া থাকবে, এবং সেটাকে পার্সনিফাই করা হবে। আর প্যাথেটিক ফ্যালাসি কি? প্যাথেটিক ফ্যালাসি হচ্ছে পার্সনিফিকেশনের একটা ভাগ। এখানে কি হয়? সাবজেক্টটা থাকে নেচার মেইনলি নেচার থাকে, অথবা কিছু কিছু ক্ষেত্রে ইনঅ্যানিমেট অবজেক্টও থাকতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রেই নেচার থাকে। আর এখানে স্টেটমেন্টটা কিরকম হয়? সিম্প্যাথেটিক বা অ্যান্টিপ্যাথেটিক, সহানুভূতিমূলক অথবা বিদ্বেষমূলক। এইটা ভালো করে বুঝতে হবে এখানটায়। এই জায়গাটা এক্সাম্পলগুলো দেখলেই বুঝতে পারবে। প্যাথেটিক ফ্যালাসি নামটা থেকেই মনে থাকবে, সিম্প্যাথেটিক বা অ্যান্টিপ্যাথেটিক স্টেটমেন্ট থাকবে এখানে। এক্সাম্পল দিচ্ছি, দ্য রিভার ওয়েপ্ট ফর দ্য সরো অফ দ্য লেডি। এখানে কি হয়েছে? এখানে রিভারটাকে পার্সনিফাই করা হচ্ছে কি দিয়ে? ওয়েপ্ট এই এই ভার্বটা দিয়ে। কিন্তু এখানে বলা হচ্ছে কি, দ্য রিভার ওয়েপ্ট ফর দ্য সরো অফ দ্য লেডি। এখানে এটা কি? এটা সিম্প্যাথেটিক লাইন। এখানে বলা হচ্ছে নদীটা
ওই লেডির জন্য কাঁদছে। তো এখানে একটা সিম্প্যাথেটিক, এরকমই নেচারের, রিভার হচ্ছে একটা নেচারের অংশ। তো সেরকমই নেচার থাকবে সাবজেক্ট হিসাবে, এবং সিম্প্যাথেটিক বা অ্যান্টিপ্যাথেটিক সেন্টেন্স হবে এটা। তো এখানে কি বলতে হবে, দেয়ার ইজ প্যাথেটিক ফ্যালাসি ইন দ্য অ্যাবভ লাইন, অ্যাজ হিয়ার অ্যান অবজেক্ট অফ নেচার দ্যাট ইজ রিভার শোজ ইন্টারেস্ট ইন হিউম্যান কনসার্ন বাই শোয়িং সিম্প্যাথি ফর দ্য লেডি। তো এটা বললেই যথেষ্ট। আর অ্যাপোস্ট্রফির ক্ষেত্রে কি হবে, অ্যাপোস্ট্রফির ক্ষেত্রে সাবজেক্ট যে কোনো কিছু হতে পারে, ইনঅ্যানিমেট অবজেক্ট হতে পারে, অ্যাবস্ট্রাক্ট আইডিয়া হতে পারে, অথবা কোনো পার্সন লিভিং অর ডেড, যে কোনো কিছু হতে পারে। এখানে মেন বিষয়টা হচ্ছে স্টেটমেন্টটায় অ্যাড্রেস হবে, অ্যাড্রেস করা হবে, একটা ইম্প্যাশন্ড অ্যাড্রেস থাকবে। আর এখানে সবচেয়ে বোঝার সবচেয়ে ভালো উপায় হচ্ছে সেন্টেন্সগুলোতে দেখবে এক্সক্লামেশন মার্ক থাকবে, এক্সক্লামেশন মার্ক থাকবে, অথবা ও দিয়ে সেন্টেন্স শুরু হবে। যেমন ও ডেথ হোয়ার ইজ দাই স্টিং, ও গ্রেভ হোয়ার ইজ দাই ভিক্টরি, এবং ও দিয়ে স্টার্ট হবে, অথবা সেন্টেন্সে এক্সক্লামেশন মার্ক থাকবে, তাহলে সেটাকে অ্যাপোস্ট্রফি বলা হবে। যেমন মিল্টন দাও শুডেস্ট বি লিভিং অ্যাট দিস আওয়ার, এখানে কি বলতে হবে, দেয়ার ইজ অ্যাপোস্ট্রফি ইন দ্য অ্যাবভ লাইন অ্যাজ হেয়ার এ ডেড অর ডেড অ্যান্ড অ্যাবসেন্ট পারসন মিল্টন ইজ ইম্প্যাশনডলি অ্যাড্রেসড, এটুকু বললেই যথেষ্ট। এছাড়া আরো এক্সাম্পল, এখানে যেমন মিল্টন হচ্ছে একজন পার্সন, সেরকম ইনঅ্যানিমেট অবজেক্ট হতে পারে ও কুকু, শ্যাল আই কল দি বার্ড, অর বাট এ ওয়ান্ডারিং ভয়েস। এখানে কুকুটাকে ইম্প্যাশনডলি অ্যাড্রেস করা হচ্ছে, সেরকমই বলতে হবে, দেয়ার ইজ অ্যাপোস্ট্রফি ইন দ্য অ্যাবভ লাইন অ্যাজ হিয়ার অ্যান ইনঅ্যানিমেট অবজেক্ট কুকু ইজ অ্যাড্রেসড ইম্প্যাশনডলি। তো এরকম বলতে হবে অ্যাপোস্ট্রফির ক্ষেত্রে। তো এই তিনটেকে পাশাপাশি রেখে দেখবে, এবং এক্সাম্পলগুলো দেখবে, একটা একটা করে এক্সাম্পল লিখবে, এবং তার মধ্যে পার্থক্যটা দেখবে, তাহলেই দেখবে পরিষ্কার হয়ে গেছে। এবং অ্যাবস্ট্রাক্ট আইডিয়ার ক্ষেত্রে দেখবে, যেমন এখানে বলেছিলাম ডেথ লেজ হিজ আইসি হ্যান্ডস অন কিংস, সেখানে ডেথ দেখবে ডিটা ক্যাপিটাল লেটার হবে। অ্যাবস্ট্রাক্ট আইডিয়ার সব জিনিসগুলো ক্যাপিটাল লেটার হবে, এগুলো তো অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই এগুলো ক্যাপিটাল লেটারে থাকবে, এবং দেখলে বুঝতে পারবে বিভিন্ন ফিয়ার, মেলানকোলি, এই ধরনের ওয়ার্ড থাকবে, এগুলো সব ক্যাপিটাল লেটারে থাকবে। তো এই হচ্ছে মোটামুটি ভাবে অ্যাপোস্ট্রফি, প্যাথেটিক ফ্যালাসি, আর হচ্ছে পার্সনিফিকেশন। এরপরে আমি চলে যাব হাইপারবোলিতে। হাইপারবোলি হচ্ছে এক্সাজারেশন ফর দ্য সেক অফ এমফ্যাসিস, মানে কোনো কিছুর ওপর গুরুত্ব আরোপ করার জন্য সেটাকে বাড়িয়ে চড়িয়ে বলা। তো এটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবে। ম্যাকবেথের একটা এক্সাম্পল রয়েছে, ম্যাকবেথে ডানকানকে মারার পর লেডি ম্যাকবেথের এটা স্পিচ, লেডি ম্যাকবেথ রিয়েলাইজ করতে শুরু করে যে কি সে কি ভুল কাজ করেছে, এবং লেডি ম্যাকবেথের এটা স্পিচ, হিয়ার ইজ দ্য স্মেল অফ ব্লাড স্টিল, অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড। তো লেডি ম্যাকবেথ কি বলছে, যে সমস্ত অ্যারাবিয়ার সমস্ত পারফিউমও যদি আমার হাতের মধ্যে ঢেলে দেওয়া হয়, তাহলেও আমার হাত থেকে রক্তের গন্ধ যাবে না। এখানে বলা হচ্ছে অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড। তো লজিক্যালি যদি চিন্তা করা হয় যে সমস্ত পারফিউম যদি ঢেলে দেওয়া হয়, তাহলে কি রক্তের গন্ধ যাবে না? অবশ্যই যাবে। কিন্তু এখানে এই যে স্টেটমেন্টটার ওপর গুরুত্ব আরোপ করার জন্য, এটাকে বাড়িয়ে চড়িয়ে বলার জন্য, সেটাকে এখানে বলা হচ্ছে যে অল দ্য পারফিউমস অফ ফুড অ্যারাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড। তো এরকমই আরেকটা এক্সাম্পল দিচ্ছি, সিম্পল এক্সাম্পল, আই হ্যাভ নট সিন ইউ ফর এজেস, আমি তোমাকে যুগ যুগ ধরে দেখিনি, মানে বলতে চাইছে যে আমি তোমাকে অনেক দিন ধরে দেখিনি। তো সেটাকে এখানে কি বলা হচ্ছে, আমি তোমাকে যুগ যুগ ধরে দেখিনি, আই হ্যাভেন্ট সিন ইউ ফর এজেস। কিন্তু যুগ যুগ ধরে তো মানুষ বাঁচে না, লজিক্যালি চিন্তা করতে গেলে এটা তো সম্ভব নয়। কিন্তু এই যে আমি অনেক দিন ধরে তোমাকে দেখিনি, এটার ওপর গুরুত্ব দেওয়ার জন্য, এটাকে বাড়িয়ে চড়িয়ে বলার জন্য বলা হচ্ছে আই হ্যাভেন্ট সিন ইউ ফর এজেস। তো এটাকেই যখন তুমি আইডেন্টিফিকেশনে লিখবে, কি লিখবে, দেয়ার ইজ হাইপারবোল ইন দ্য অ্যাবভ লাইন অ্যাজ হেয়ার দ্য স্টেটমেন্ট আই হ্যাভেন্ট সিন ইউ ফর এজেস ইজ এক্সাজারেটেড ফর দ্য সেক অফ এমফ্যাসিস। তো এটা লিখলেই যথেষ্ট। এই হচ্ছে হাইপারবোল। তো এটা তুমি আরও এক্সাম্পল দেখো, তাহলেই বুঝতে পারবে। হাইপারবোল মানে এক্সাজারেশন, এটা মনে রাখবে, বাড়িয়ে চড়িয়ে বলা। এরপরে রয়েছে ফিগার্স বেসড অন ইনডাইরেক্টনেস। এখানে কি হয়, এখানে স্টেটমেন্টগুলো ইনডাইরেক্ট হয়, ডাইরেক্ট হয় না, ইনডাইরেক্ট হয়। তো এখানে দুটো জিনিস ইম্পর্টেন্ট রয়েছে, সেটা হচ্ছে পেরিফ্রেসিস আর ইউফেমিজম। তো ফার্স্টে বলবো পেরিফ্রেসিস নিয়ে। পেরিফ্রেসিস হচ্ছে কোনো কিছুকে ঘুরিয়ে বলা, ইনডাইরেক্টনেস যেটা ইনডাইরেক্টলি বলা, একটা জিনিসকে ঘুরিয়ে বলা।
যে তো এক্সাম্পল দিলেই ব্যাপারটা ইজি হয়ে যাবে। দ্য স্টার দ্যাট গাইডস দ্য মেরিনার, নাবিকদের যেই তারা পথ দেখায়। কোন তারা নাবিকদের পথ দেখায়? ধ্রুব তারা। ধ্রুব তারা বা ইংলিশে যাকে বলে পোল স্টার। তো এই ধ্রুব তারাটাকেই কি বলা হচ্ছে? ইনডাইরেক্টলি ঘুরিয়ে বলা হচ্ছে যে দ্য স্টার দ্যাট গাইডস দ্য মেরিনার। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, গিভেন টু দ্য কমন এনিমি অফ ম্যান। কমন এনিমি অফ ম্যানকে স্যাটার্ন, এখানে স্যাটার্নটাকেই ঘুরিয়ে বলা হচ্ছে কমন এনিমি অফ ম্যান। তো ফার্স্টে যে এক্সাম্পল দিয়েছিলাম, দ্য সাইটলেস কুরিয়ার্স অফ দ্য ইয়ার, যেটা কুরিয়ার কি বাহক, এবং ভিউলেস যেটা দেখা যায় না, দেখা যায় না এমন বাহক, বাতাসের বাহককে উইন্ড। তো সেটাকেই যখন আইডেন্টিফিকেশনে লিখবে তখন লিখবে দেয়ার ইজ পেরিফ্রেসিস ইন দ্য সাইটলেস কুরিয়ার্স অফ দ্য এয়ার হুইচ ইজ এ রাউন্ড অ্যাবাউট এক্সপ্রেশন অফ উইন্ড। এরমভাবে লিখতে হবে একদম, এই রাউন্ড অ্যাবাউট এক্সপ্রেশন এই ওয়ার্ডগুলো ইউজ করতে হবে পেরিফ্রেসিস যখন আইডেন্টিফিকেশনে লিখতে হয়। তারপরে রয়েছে কি, এখান থেকে তুমি আরও এক্সাম্পলগুলো দেখো, দেখলেই বুঝতে পারবে। এখানে একটু কঠিন হবে, কারণ যদি তুমি বুঝতে না পারো ব্যাপারটা, কারণ যেহেতু এটা ঘুরিয়ে বলা হচ্ছে, তুমি যদি এক্সপ্রেশনটা না বুঝতে পারো, মানেটা না বুঝতে পারো, তাহলে কি সম্বন্ধে ঘুরিয়ে বলা হচ্ছে সেটা বুঝতে একটু অসুবিধা হবে। তো এটার সবচেয়ে ভালো উপায় হচ্ছে বেশি বেশি এক্সাম্পল প্র্যাকটিস করা, তাহলেই দেখবে ক্লিয়ার হয়ে যাবে। এরপরে কি রয়েছে? ইউফেমিজম। তো ইউফেমিজম হচ্ছে কোনো একটা হার্শ স্টেটমেন্ট, কোনো একটা কঠিন স্টেটমেন্টকে নরম করে বলা। এক্সাম্পল দিচ্ছি, দ্য ওল্ড ম্যান ব্রেথড হিজ লাস্ট। এখানে দ্য ওল্ড ম্যান ডায়েড, এটাকেই বলা হচ্ছে দ্য ওল্ড ম্যান ব্রেথড হিজ লাস্ট। যেমন আমরা বাংলায় বলে থাকি, কেউ মারা গেলে আমরা কি বলি? উনি মারা গেছেন। এটার জায়গায় আমরা বলি যে উনি আর নেই। এই যে কঠিন যে মারা গেছে, এটার জায়গায় আমি বললাম যে উনি আর নেই। এই যে নরম করে বলা, এটা মানে সহজ করে বলা, এইটাই হচ্ছে ইউফেমিজমের উদাহরণ, এইটাই হচ্ছে ইউফেমিজমের বৈশিষ্ট্য। সামথিং অফেন্সিভ অর হার্শ is stated in an agreeable or pleasant way. তো দ্য ওল্ড ম্যান ব্রেথড হিজ লাস্ট। তো এখানে কি দেয়ার ইজ ইউফেমিজম ইন দ্য অ্যাবভ লাইন, অ্যাজ হেয়ার এ মাইল্ড এক্সপ্রেশন হ্যাজ বিন ইউজ টু টোন ডাউন অর সফটেন এ হার্শ ফ্যাক্ট দ্যাট দ্য ওল্ড ম্যান ইজ ডেড। তো এটাই বলতে হবে, মাইল্ড এক্সপ্রেশন হ্যাজ বিন ইউজ টু টোন ডাউন বা সফটেন, এইগুলো এই ওয়ার্ডগুলো ইউজ করতে হয় যখন আইডেন্টিফিকেশনে লিখতে হবে। আর ইউফেমিজমের মেন মনে রাখবে যে হার্শ ওয়ার্ডটাকে সহজ করে বলা বা নরম করে বলা। তো এটাই এক্সাম্পল দেখো, আরো অনেক বইতে এক্সাম্পল পেয়ে যাবে, সেখানে দেখবে। তো এই হচ্ছে এখান থেকে ফিগার্স বেসড অন ইনডাইরেক্টনেস থেকে এই দুটো ইম্পর্টেন্ট রয়েছে, আর বাদবাকি যেগুলো রয়েছে সেগুলো তুমি যদি তোমার জানার ইচ্ছা থাকে বই থেকে পড়তে পারো। তো এগুলোই মেনলি আসে পরীক্ষায়, তাই জন্য আমি এগুলো নিয়ে আলোচনা করছি। এরপরে রয়েছে ফিগার্স বেসড অন সাউন্ড, সেখানে যেটা বলবো সেটা হচ্ছে অ্যালিটারেশন নিয়ে। অ্যালিটারেশনে কি হয়? অ্যালিটারেশনে রিপিটেশন অফ সেম লেটার, সাউন্ড অর সেম সিলেবল। ধরো এ একটা লেটার রয়েছে, সেই এ লেটারটাই প্রত্যেকটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডের শুরুতে এ লেটার থাকবে। যেমন এক্সাম্পল দিচ্ছি, অ্যান অস্ট্রিয়ান আর্মি অফুলি অ্যারেড। এখানে দেখো প্রত্যেকটা ওয়ার্ডের শুরুতেই এ দিয়ে স্টার্ট হচ্ছে। আরেকটা এক্সাম্পল দিচ্ছি যেখানে সাউন্ডের রিপিটেশন হবে, রুইন সিজ দি রুথলেস কিং। এখানে রুইনের রু আবার রুথলেসের রু দুবার রিপিট হচ্ছে। এইরকম সাউন্ড বা লেটার বা সিলেবেলের রিপিটেশন হলে, একই সিলেবেলের রিপিটেশন হলে তখন সেটাকে বলবে অ্যালিটারেশন। তো এটা বেশি কিছু কঠিন নয়, তোমরা বইতে এক্সাম্পল দেখো, এগুলো একদম ইজি, দেখলেই বুঝতে পারবে। তো এরপরে যেটা রয়েছে, এরপরে যেগুলো রয়েছে যে ফিগার্স বেসড অন কনস্ট্রাকশন, সেখানে সমস্তটাই ইজি, বেশি কিছু বলার নেই সেখানে। সেখানে ফার্স্টেই রয়েছে দেখবি ইন্টারোগেশন, এক্সক্লামেশন। ইন্টারোগেশন এক্সক্লামেশন তোমরা জানো, ইন্টারোগেশন মানে কোশ্চেন করা এবং এক্সক্লামেশন মানে বিস্ময় দেখানো। ইন্টারোগেশনের ক্ষেত্রে কোশ্চেন সেন্টেন্সগুলো দেখবে লাস্টে কোশ্চেন মার্ক থাকবে, এক্সক্লামেশনগুলো লাস্টে এক্সক্লামেশন মার্ক থাকবে। সেগুলো তোমরা বই থেকে এক্সাম্পল দেখো, একদম ইজি, বুঝতে কোনো অসুবিধা হবে না, আমি সেই নিয়ে সময় নষ্ট করছি না তাই। এরপরে রয়েছে ফার্স্টেই, তারপরে হাইপার ব্যাটন। তো হাইপার ব্যাটনে কি হয়? প্রপার গ্রামাটিক্যাল অর্ডারের ইনভার্সন হয়, মানে যেটা ফার্স্টে আছে সেটা পরে চলে যায়, সেটা পরে আছে সেটা ফার্স্টে চলে আসে।
মানে প্রপার গ্রামাটিক্যাল অর্ডার কি আছে আমাদের? প্রপার গ্রামাটিক্যাল হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ফার্স্টে সাবজেক্ট আসে, তারপর ভার্ব আসে, তারপর অবজেক্ট আসে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, ইফ আই হ্যাড নট গন দেয়ার, তো এটাকেই আমি এইভাবে বলতে পারি যে হ্যাড আই নট গন দেয়ার। হ্যাড আই নট গন দেয়ার এর মানে হচ্ছে ইফ আই হ্যাড নট গন দেয়ার। এই যে হ্যাড আই নট গন দেয়ার বললাম, এখানে ভার্বটা আগে চলে এলো, এটাই হচ্ছে হাইপার ব্যাটন। যদি প্রপার গ্রামাটিক্যাল অর্ডারের ডিসব্যালেন্স হয় তখনই সেটা হাইপার ব্যাটন হয়। এখানে ভার্বটা আগে চলে আসলো। সেরকমই আরেকটা এক্সাম্পল দিচ্ছি, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। তো এখানে কি হওয়া উচিত ছিল? এখানে হওয়া উচিত ছিল দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট, কিন্তু এখানে হয়েছে কি সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। এই যে প্রপার গ্রামাটিক্যাল অর্ডারের যে ডিসব্যালেন্স হচ্ছে এই এখানে, তার জন্য এটাকে হাইপার ব্যাটন বলা হবে। তো এইগুলো এক্সাম্পল দেখবে, একদম সোজা, কোনো অসুবিধা নেই, বুঝতে পারবে, একটু ফোকাস করলেই ধরে নিতে পারবে কি হচ্ছে ব্যাপারটা। এরপরে রয়েছে চিয়াস মাস। চিয়াস মাসেও কি হয়? চিয়াস মাসে ইনভার্সন হয় প্লাস রিপিটেশন হয়, মানে একই ওয়ার্ডে, মাথায় রাখতে হবে একই ওয়ার্ডে, লেটার নয়, ওয়ার্ডে রিপিটেশন হবে এবং ইনভার্সন হবে। যেই ওয়ার্ডটা ফার্স্টে রয়েছে প্রথম ফ্রেজে, যেই ওয়ার্ডটা ফার্স্টে হয়েছে সেই ওয়ার্ডটা পরের ফ্রেজে লাস্টে চলে যাবে, আর যেটা ফার্স্টের ফ্রেজে লাস্টে হয়েছে সেটা পরের ফ্রেজে ফার্স্টে চলে আসবে। যেমন ফেয়ার ইজ এ ফাউল, ফাউল ইজ এ ফেয়ার। এখানে কি হচ্ছে? ফেয়ার ইজ এ ফাউল, ফাউল ইজ এ ফেয়ার, জিনিসগুলো রিপিটেশন হচ্ছে, ফেয়ার ফাউল ওয়ার্ডগুলো রিপিটেশন হচ্ছে, কিন্তু ফার্স্টের ফ্রেজটায় কি হচ্ছে? ফেয়ার ফার্স্টে রয়েছে, ফাউল পরে রয়েছে, পরের ফ্রেজটায় রয়েছে ফাউল ফার্স্টে, ফেয়ার লাস্টে। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। তো ফার্স্টেরটা বিউটি ট্রুথ দুটোই রিপিট হচ্ছে, এবং ফার্স্টেরটায় রয়েছে বিউটি ফার্স্টে, তারপরে রয়েছে ট্রুথ, এবং পরেরটায় রয়েছে ট্রুথ ফার্স্টে, বিউটি লাস্টে। তো এই হচ্ছে চিয়াস মাসের বৈশিষ্ট্য। এটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে, এগুলো একদমই কঠিন না, একদমই সোজা, এগুলো বুঝতে কোনো অসুবিধা হবে না। তো এরপরে রয়েছে টটোলজি। তো টটোলজিতে কি হয়? টটোলজিতে ওয়ার্ডটা মনে রাখবে রিডান্ডেন্ট। রিডান্ডেন্ট মানে অপ্রয়োজনীয় বা অতিরিক্ত ওয়ার্ড ইউজ করা হয়, যেটা দরকার নেই সেটা বলা হয়। কি হয়, কিরকম এক্সাম্পল দিলে বুঝতে পারবে? মাই ফ্রেন্ড স্পোক অল অ্যাট ওয়ান্স টুগেদার। স্পোক অল অ্যাট ওয়ান্স টুগেদার, অল অ্যাট ওয়ান্স আর টুগেদার একই মানে। এই যে অপ্রয়োজনীয়ভাবে ইউজ করা হলো অল অ্যাট ওয়ান্স টুগেদার, তো এটার কোনো দরকার ছিল না তখন। এটাই হচ্ছে টটোলজির বৈশিষ্ট্য। মাই ফ্রেন্ড স্পোক অল অ্যাট ওয়ান্স বলা যেতে পারে, অথবা বলা যেতে পারে মাই ফ্রেন্ড স্পোক অল টুগেদার, একই মানে দাঁড়াবে, কিন্তু এখানে অতিরিক্ত ওয়ার্ড ইউজ করা হলো অল অ্যাট ওয়ান্স টুগেদার। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ফিউ ক্যান হিয়ার দ্য নয়েসলেস ইনঅডিবল ফুট অফ দ্য টাইম। এই যে নয়েসলেস আর ইনঅডিবল একই মানে, নয়েসলেস মানেও যা, ইনঅডিবল মানেও তাই। এই যে দুটো ওয়ার্ড অপ্রয়োজনীয় ওয়ার্ড ইউজ করা হলো, এখানে বলা যেতে পারতো ফিউ ক্যান হিয়ার দ্য নয়েসলেস ফুট অফ দ্য টাইম, অথবা ফিউ ক্যান হিয়ার দ্য ইনঅডিবল ফুট অফ দ্য টাইম, একই মানে দাঁড়াতো। এই যে অপ্রয়োজনীয়ভাবে ইউজ করা হচ্ছে, এটাই হচ্ছে টটোলজির বৈশিষ্ট্য। তো এক্সাম্পল দেখবে আরো বই থেকে, বুঝতে পারবে। তো এই হচ্ছে মোটামুটি ভাবে আজকে এই যা যা ফিগার্স অফ স্পিচ রয়েছে এইগুলোই পড়ার বিষয় রয়েছে। এর বাইরে তোমরা যদি এক্সট্রা কিছু পড়তে চাও পড়তে পারো, বই থেকে পেয়ে যাবে, ওখানে বইতে সবই রয়েছে সেই বইতে। আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে আমি যেগুলো বললাম, যেগুলো মেনশন করলাম, যেগুলো নিয়ে আলোচনা করলাম, সেগুলো পড়লেই এনাফ। সেগুলো পড়লেই দেখবে তুমি আইডেন্টিফিকেশনে কোনো রকম অসুবিধা হচ্ছে না। আইডেন্টিফিকেশনে 5টা করতে হয়, 5টা ঠিক করতে পারবে এইগুলোর থেকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো এই ভিডিওটা দেওয়ার জন্য অনেকদিন ধরেই চেষ্টা করছিলাম, 1.5 মাস ধরে। 1.5 মাস আগে বলেছিলাম যে ভিডিওটা দেওয়া হচ্ছে না, যাই হোক আজকে দিলাম। তো তোমরা দেখো ভিডিওটা। আর ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতে পাচ্ছ, যেটা ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কতগুলো আমি এক্সাম্পল দিয়ে দিয়েছি। সেই এক্সাম্পলগুলো তোমরা পজ করে নোট করে নাও। সেইগুলোই আমি এই ভিডিওটা আপলোডের 2 দিনের মধ্যে আমি আমার ব্লগে আপলোড করে দেবো অ্যান্সারগুলো। তো সেই কিভাবে অ্যান্সার করতে হয় সেটাও ওখানে দেখে নিতে পারবে। তো তোমরা চেষ্টা করো সেইগুলো করার নিজের থেকে। 2 দিনের মধ্যে আমি আপলোড করে দেবো ব্লগের লিঙ্কটা তুমি আমার নিচে ডেসক্রিপশানে পেয়ে যাবে, সেখানে ক্লিক করলেই পৌঁছে যাবে ব্লগে, কোনো অসুবিধা নেই। আর যেটা বলার সেটা হচ্ছে লাইক করো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করো, কারণ তোমরা সাবস্ক্রাইব করছো বলে আমি ভিডিওটা দিলাম। কারণ তোমরা যদি সাবস্ক্রাইব না করতে হতো আমি আজকেও ভিডিওটা দিতে পারতাম না, আরো অনেক দিন পর দিতাম, আরো 2-3 মাস পর লেগে যেত। কারণ আমার এটা দরকার লাগে না, আমার নিজস্ব কাজ রয়েছে, সেই কাজ ফেলে এইগুলো করতে হচ্ছে। ফলে তোমরা যে সাবস্ক্রাইব করছো, লাইক করছো, কমেন্ট করছো, সেটার জন্যই আমি ভিডিওগুলো বানিয়ে যাচ্ছি পরপর। তো তোমাদের ইনভলভমেন্টটা জরুরি,
খুবই এখানে, কারণ এটা তোমাদেরই চ্যানেল, তোমরাই ভিডিও দেখবে, তোমাদেরই সুবিধা হবে। তো তোমরা দেখতে থাকো ভিডিও। এরপরে আর কি কি ভিডিও চাও সেটা কমেন্টে জানাও, আমি দেখব যেটা ইম্পর্টেন্ট। এবার অনেকে বলছে যে পোয়েট্রির ওপরে ভিডিও বানাতে, পোয়েট্রির ওপর আমি ভিডিও বানাবো না, আমি বলেই দিচ্ছি। কারণ হচ্ছে পোয়েট্রির ওপর অনেক নোট রয়েছে, ইন্টারনেটে পেয়ে যাবে, তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এবং বইও রয়েছে, প্রচুর নোট বই পেয়ে যাবে, সেখানেও খুব ভালো করে বলা আছে। যেইগুলোতে অসুবিধা হয়, যেগুলো ভালো করে সব জায়গায় বোঝানো হয় না, বা এই জায়গাগুলো সবাই স্কিপ করে যাচ্ছে, সেই জায়গাগুলোই আমি নিয়ে আলোচনা করব। তো তোমরা কমেন্টে জানাও কোন জায়গাটা অসুবিধা হচ্ছে, আমি মোটামুটি বুঝে নেব কোন জায়গাটা আমাদের লাগতে পারে, সেই জায়গাগুলোর ওপরেই আমি ভিডিও বানাবো। তো এইটুকুই আজকের ভিডিও। থ্যাংক ইউ।